বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে স্নাতক সম্মান প্রথম বর্ষের ক্লাসে আমি আছি মোহাম্মদ জহুরুর রহমান, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর। তো সবাইকে আবারও ফুলের শুভেচ্ছা সাথে স্বাগতম। আজকের আমাদের পাঠ পরিচিতি অংশে আমরা দেখতে পাচ্ছি যে সম্মান প্রথম বর্ষের জন্য স্পেনের মুসলমানদের ইতিহাস অধ্যায় 7 এবং মরক্কোর আল মুরাবিতুন ও মুয়াইদুনদের নিয়ে আমাদের আজকের আলোচনা। তো আশা করছি তোমাদের ভালোই লাগবে। এবং আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জিরালডা টাওয়ারের ছবি। আমরা জানি মুয়াইদুন শাসকদের সম্পর্কে আমরা যেহেতু পড়ব, তাহলে মুয়াইদুন শাসকদের একটা অমর কীর্তি, এই কীর্তিটা এখনো স্পেনের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে এবং মুসলিম শাসনের সেই স্মৃতিবহ দিনগুলো উজ্জ্বল ভাবে স্মরণ করিয়ে দিচ্ছে পথিক পর্যটকদেরকে সেই মুয়াইদুনদের একাদশ শতাব্দীতে তাদের যে বুদ্ধিদীপ্ত পথ চলার এবং স্থাপত্য শিল্পের যে অনন্য উদাহরণ সেই জিরালডা টাওয়ার। এই জিরালডা টাওয়ারের পাশে একটা মসজিদ সাদৃশ দেখা যাচ্ছে। এই মসজিদটি এখন আর মসজিদ হিসেবে ব্যবহার হচ্ছে না, এই মসজিদটি এখন খ্রিস্টানরা গির্জায় রূপান্তর করেছে। তো যাওয়া যাক মূল পাঠের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে মুরাবিতুনদের পরিচয়, মুরাবিতুনদের সম্পর্কে আমরা যদিও জানি তারপরে ক্লাসের স্বার্থে আমরা জানবো। তাহলে মুরাবিতুন শব্দের অর্থ হচ্ছে, আরবিতে মুরাবিত শব্দের অর্থ রাবাত বা সরাইখানায় অবস্থানকারী সন্ন্যাসী, অর্থাৎ যে রাবাত বা ধর্মীয় কোন প্রতিষ্ঠানে অবস্থান করে ধর্মীয় কার্যাবলী পরিচালনা করার জন্য উত্তর আফ্রিকায় যে একটা আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনটা হচ্ছে কি মুরাবিতুন আন্দোলন। একাদশ শতাব্দীতে আব্দুল্লাহ বিন ইয়ামিন নামক এক ব্যক্তি সংঘ গড়ে তোলেন এবং এর প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে মনে করা হয় ইউসুফ বিন তাসফিনকে। তারা 1056 সাল থেকে 1146 সাল পর্যন্ত স্পেনের উত্তর আফ্রিকা এবং স্পেন শাসন করেন। তাহলে এই আন্দোলন প্রতিষ্ঠার প্রেক্ষাপটটা আমাদেরকে একটু জানতে হবে। এই আন্দোলনটা হুট করে একদিন প্রতিষ্ঠিত হয়নি, অর্থাৎ এটা একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হচ্ছে যে উত্তর আফ্রিকার মানুষ সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরামের সমসাময়িক সময়ে ইসলাম সম্পর্কে পরিচিত হয় এবং ইসলাম ধর্ম গ্রহণ করে, কিন্তু তাদের মাঝে ইসলামের যে শুদ্ধাচার, ইসলামী জীবন বিধান মেনে চলার যে প্রবণতা ঠিক সেভাবে ছিল না। আর এই না থাকার কারণেই একজন কায়রোয়ানের একজন ধর্মপ্রচারক বা কায়রোয়ানের একজন ব্যক্তি, জনৈক ব্যক্তি, পবিত্র হজ পালন করতে গিয়ে আল ইমরান ফাহমিদা নামক এক ব্যক্তিকে বা এক ধর্মযাজককে, তিনি ছিলেন মূলত মালিকি মাযহাবের অনুসারী, তাকে অনুরোধ করেছিলেন যে উত্তর আফ্রিকায় ইসলামের শুদ্ধাচার শেখানোর জন্য, ইসলামী আদর্শকে আরো সুন্দরভাবে প্রতিষ্ঠা করার জন্য তিনি একজন মালিকি মাযহাবের অনুসারী একজন ব্যক্তিত্ব বা ধর্মযাজক প্রেরণের অনুরোধ করেছিলেন এবং তারই কথা মতোই তিনি আব্দুল্লাহ বিন ইয়াসিন নামক একজন ব্যক্তিকে প্রেরণ করেছিলেন। এবং এই আব্দুল্লাহ বিন ইয়াসিন ছিলেন একদিকে ধর্মযাজক, অন্যদিকে যুদ্ধবিদ্যায় পারদর্শী এবং সাংগঠনিক দক্ষতা। এই সকল কিছু মিলেই তিনি কি করেছিলেন, বারবারদের অসংগঠিত
যে লোকজন ছিল, অসংগঠিত গোত্রটি কি করেছিলেন, সংগঠিত করেছিলেন। এবং তিনি সৌভাগ্যবশত এই যে ইয়াহিয়া এবং আবু বকর নামে দুজন ব্যক্তিকে পেয়ে যান। এই ইয়াহিয়া এবং আবু বকর এই দুজন হচ্ছে আব্দুল্লাহ বিন ইয়াসিরকে সহযোগিতা করে, এবং এদের সহায়তায় তিনি কি করেছিলেন, একটা ধর্মীয় ও রাজনৈতিক আন্দোলন প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। এই আন্দোলনটাই মূলত মুরাবিতুন আন্দোলন। তাহলে ইয়াহিয়ার মৃত্যুর পরে এই আন্দোলনের দায়িত্বভার গ্রহণ করেছিলেন আবু বকর। কিন্তু আবু বকর অত্যন্ত যোগ্য এবং দক্ষতার সাথে বারবাররা যারা মুরাবিতুন আন্দোলনের বিরোধী হয়ে উঠেছিল তাদেরকে দমন করেছিলেন, এবং পরবর্তী সময়ে একটা স্থানে, অর্থাৎ রাবাত থেকে দক্ষিণ দিকে বারবারিরা বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তিনি তার ভাতিস্পুত্র, তার ভাতিজা ইউসুফ বিন তাসবিনকে দায়িত্ব দিয়ে তিনি কি করেছিলেন, তাদের আন্দোলন মোকাবেলা করতে গিয়েছিলেন। সেই আন্দোলন সফলতার সাথে মোকাবেলা করে আসার পরেই ভাগ্যের কি নির্মম পরিহাস, তাকে আর তার দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়নি। ইউসুফ বিন তাসবিন কি করেছিলেন, দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং তার চাচা আবু বকর কি করেছিলেন, নির্বাসনে পাঠিয়েছিলেন। তাই ঠিক এভাবেই হচ্ছে ইউসুফ বিন তাসবিন ক্ষমতায় আসলেন, এবং ইউসুফ বিন তাসবিনের সাথে জড়িয়ে আছে স্পেনের ইতিহাসে বা স্পেনের রাজনৈতিক রঙ্গমঞ্চে জড়িয়ে যাওয়ার একটা ঘটনা। তাহলে তৎকালীন সময়ে উত্তর আফ্রিকায় শান্তি প্রতিষ্ঠা করার পরে তিনি শাসন কার্য সুশৃঙ্খলভাবে পরিচালনা করছিলেন। এরকম একটা মুহূর্তে স্পেনের অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না। স্পেনের অবস্থা অত্যন্ত শোচনীয় অবস্থা ছিল, অর্থাৎ উমাইয়া বংশের পতন হয়েছে। এই মুহূর্তে উমাইয়া বংশের পতনের পরেই হচ্ছে তাইফা রাজারা স্পেনের ক্ষমতায় আসে, এবং তাইফা রাজারা নিজেদের মাঝে অন্তর্কন্দলের সুযোগে খ্রিস্টানরা কি করছিল, মুসলিম স্পেনের একটার পর একটা শহর কি করছিল, দখল করতে আছে। ঠিক এরকম একটা প্রেক্ষাপটে ইউসুফ বিন তাসফিনকে অনুরোধ জানানো হয়েছিল যে ইউসুফ বিন তাসফিনকে স্পেন থেকে অনুরোধ জানানো হয়েছিল যে স্পেনে এসে মুসলিমদের উদ্ধার করার জন্য এবং খ্রিস্টানদের প্রভাব প্রতিপত্তি বা ক্রমাগত মুসলিম শহর দখলের যে তাদের অভিযান, এই অভিযান থামিয়ে দেওয়ার জন্য তাকে অনুরোধ করা হয়েছিল। এবং ইউসুফ বিন তাসফিন তাদের অনুরোধ রেখেছিলেন এবং 20,000 সৈন্য নিয়ে কি করেছিলেন, চাল্লাকার ময়দানে আলফানসোর মোকাবেলা করে আলফানসোকে শোচনীয়ভাবে পরাজিত করেছিলেন এবং খ্রিস্টানদের হুমকি রুখে দিতে পেরেছিলেন। এবং সেখান থেকে স্পেন থেকে তিনি শান্তি প্রতিষ্ঠা করার পরে আবার তার 3,000 প্রতিনিধি রেখে তিনি উত্তর আফ্রিকায় 3,000 সৈন্য রেখে এবং একজন প্রতিনিধি রেখে তিনি আবার উত্তর আফ্রিকায় চলে এসেছিলেন, কারণ স্পেনে তার শাসন কার্য বা সাম্রাজ্য প্রতিষ্ঠার অভিলাষ ছিল না। কিন্তু পরবর্তীতে কিছুদিন পরে আবার দেখা গেল যে স্পেনের তাইফা রাজাদের বা আঞ্চলিক রাজাদের কোন্দলের সুযোগে বা নিজেদের মাঝে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত না হওয়ার কারণেই খ্রিস্টানরা কি করেছিল, একটার পর একটা শহর আবার দখল করে আসছিল এবং তারা সেভিল শহর পর্যন্ত চলে এসেছিল বা আরো অন্যান্য আলমেরিয়া, মালাগা এই অঞ্চলগুলো দখল করে ফেলেছিল। তা ঠিক এরকম একটা প্রেক্ষাপটে ইউসুফ বিন তাসফিনকে স্পেন থেকে আবার অনুরোধ করা হয় যে আপনি আসুন, এসে আমাদের মুসলিম ভাইদেরকে রক্ষা করুন। ইউসুফ বিন তাসফিন তাদের অনুরোধ দেখেছিলেন, আবার তিনি স্পেনে গমন করেছিলেন এবং স্পেনে গমন করে খ্রিস্টানদেরকে শোচনীয়ভাবে পরাজিত করেছিলেন। এবং তার মনোবাসনা ছিল না সেখানে শাসন কার্য পরিচালনা করার, কিন্তু তারপরেও হচ্ছে কিছুদিন পরে যেতে না যেতেই আবার সে একই রকম যে খ্রিস্টানদের আগ্রাসন মুসলিমরা রুখে দিতে পারছে না, ওদিকে কিন্তু আবার মুসলমানদের মাঝে নিজেদের মাঝে অন্তর্বিরোধ কোন্দল দেখা দিয়েছে। তাই ঠিক এরকম একটা প্রেক্ষাপটে ইউসুফ বিন তাসফিন সেই ইমাম গাজ্জালির কথায় তিনি মনে করিয়ে দিয়েছিলেন যে মুসলিম বা তাইফা রাজারা তোমরা শাসন কার্য পরিচালনার যোগ্য নয়। এভাবে তিনি ইউসুফ বিন তাসফিন সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে হচ্ছে সহযোগিতা পেয়েছিলেন ধর্মযাজকদের, মালিকি মাযহাবের সেই ফকিহদের, এবং ফকিহরা তাকে সর্বাত্মক সহযোগিতা করেছিল এবং তিনি স্পেনকে কি করেছে, উত্তর আফ্রিকার শাসনাধীনে নিয়ে এসেছিলেন এবং সেখানে আবু বকর নামক একজন
কি করেছিলেন, প্রতিনিধি নিযুক্ত করেছিলেন। তা ইউসুফ বিন তাসফিনের পরেই হচ্ছে ইউসুফ বিন তাসফিন মৃত্যুবরণ করার পরে আবুল হাসান বিন বিন আলী বিন ইউসুফ, আবুল হাসান আলী বিন ইউসুফ হচ্ছে ক্ষমতায় এসেছিল এবং তিনি তার পিতার মতো ততটা যোগ্যতা পরিচয় দিতে পারেননি এবং তার পিতা যেভাবে দক্ষতার সাথে বা সামরিক এবং কূটনৈতিক দিক দিয়ে এবং ধর্মীয় দিক দিয়ে যতটা যোগ্যতম ছিলেন কিন্তু তিনি ততটা যোগ্যতার পরিচয় দিতে পারেননি। এরপরই হচ্ছে ক্ষমতায় আছে তামিম তামিম তাসফিন, অর্থাৎ তামিম নামে একজন ইউসুফের আর একজন পুত্র ছিল তামিম এবং তিনি জারাগোসায় কি করেছিলেন যে মুসলিম শাসনের দিনে যে অঞ্চলটা আসেনি সেই অঞ্চলগুলো মুসলিম শাসনাধীনে নিয়ে আসতে পেরেছিলেন। তা এরপরে হচ্ছে তাসফিন ক্ষমতায় ছিলেন। তাসফিনও খুব একটা যোগ্যতার পরিচয় দিতে পারেনি। সর্বশেষ ইব্রাহিম এবং ইসহাক মুরাবিতুনদের আন্দোলনকে কি করেছিলেন, দখল করতে পেরেছিলেন বা পরিচালনা করতে পেরেছিলেন। এরপরে আমরা চলে যাব যে মুহাইদুন সম্পর্কে, মুরাবিদুনদের সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হলো এবং মুহাইদুন শব্দের অর্থ হচ্ছে একেশ্বরবাদের অনুসারী। মুহাইদুনরা ছিলেন আরব, বারবার আফ্রিকান বংশোদ্ভূত এবং আফ্রিকান তথা মোরতানিয়া, মরক্কো, তিউনিসিয়া কেন্দ্রিক শাসন ক্ষমতা লাভ করেন এবং পরবর্তী ঘটনা পরম্পরায় এই মতাদর্শের অনুসারীরা জিব্রাল্টার প্রণালী পার হয়ে স্পেনের শাসন ক্ষমতা দখল করেছিলেন এবং 1146 থেকে 1269 পর্যন্ত মোট 125 বছরের শাসন কার্য অত্যন্ত দক্ষতার সাথে পালন করেছিলেন। এই আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুল্লাহ বিন তুরমাতের পুত্র আব্দুল্লাহ মুহাম্মদ এবং এর প্রধান সহযোগী ছিলেন আব্দুল মমিন। তাহলে এই আন্দোলন প্রতিষ্ঠিত হওয়ার পেছনেও একটা প্রেক্ষাপট কিন্তু আমাদের রয়েছে, অর্থাৎ মুহাইদুন আন্দোলনটা এবং মুরাবিতুন আন্দোলনটা তাদের রাজনৈতিক এবং ধর্মীয় দর্শনকে কাজে লাগিয়ে মূলত এই বারবারদেরকে সংগঠিত করেই আন্দোলনটা পরিচালনা করেছিলেন। কিন্তু মুহাইদুনরা লক্ষ্য করেছিলেন যে বারবারদেরকে সংগঠিত করার কাজটা মুরাবিতুনরা যে প্রমিস নিয়ে তারা করেছিল তারা সেই প্রমিস থেকে অনেক দূরে সরে গিয়েছে এবং এই বিষয়টা তারা বারবারদেরকে বোঝাতে সক্ষম হয়েছিল যে ইসলামের যে মূল আদর্শ, ইসলামের যে মূল শিক্ষা, এই শিক্ষা থেকে কি করেছিল মুরাবিতুনরা অনেকটা সরে গিয়েছে। এই কারণে কি দরকার, আবার পুনরুজ্জীবিত একটা আন্দোলন দরকার এবং এই আন্দোলনের মাধ্যমে আমরা কি করব, ইসলামের যে শুদ্ধাচার, ইসলামের যে মূল বাণী, এগুলো আমরা কি করব, প্রতিষ্ঠা করব। এবং এই আন্দোলনের যে প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ মুহাম্মদ বিন তুরমাত, ইনি আবার কি করেছিলেন যে ইনি তার শিক্ষা জীবনী বাগদাদ, কায়রো, মক্কা, মদিনা বিভিন্ন জায়গায় তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন এবং সেখানকার ইসলামীর মতাদর্শ, ইসলামী সমাজ দেখে এবং উত্তর আফ্রিকার বিভিন্ন রকম কুসংস্কার দেখে তিনি কি করেছিলেন, অত্যন্ত বিচলিত হয়েছিলেন এবং বিচলিত হওয়ার পরেই তিনি কি করেছিলেন, তিনি যেভাবেই হোক সিদ্ধান্ত নিয়েছিলেন, তার তরুণ মন সিদ্ধান্ত নিয়েছিল যে উত্তর আফ্রিকার মানুষকে কি করতে হবে, ইসলামের মূল শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে এবং ইসলামের অনুশাসন যেন সুন্দরভাবে মানুষ মেনে চলে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং তিনি কি করেছিলেন, এই মুরাবিতুন আন্দোলনের বা মুরাবিতুনদের যে ভুল ত্রুটিগুলো ছিল, এই ভুল ত্রুটিগুলো তিনি কি করেছিলেন, মানুষের জনসমক্ষে তুলে ধরা শুরু করেছিলেন এবং এই একটা পর্যায়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন এবং তার মতাদর্শে তার অনুসারীরা এবং তার অনুসারীদেরকে তিনি আহ্বান জানিয়েছিলেন যে মুরাবিতুনদের কর প্রদান বন্ধ করে দিতে, এবং তিনি করেছিলেন তাই এবং তার নেতৃত্বে কর প্রদান বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং সৌভাগ্যক্রমে তিনি একটা সময় তিনি নিজেকে পরিচয় দিতেছিলেন মাহদি বলে এবং এভাবে তার অনেক সমর্থক তিনি কি করেছিলেন, জোগাড় করতে পেরেছিলেন। এবং তিনি সৌভাগ্যক্রমে একদিন তার প্রধান সহযোগী আব্দুল মমিনের সাথে দেখা হয় এবং আব্দুল মমিন তার শিষ্যত্ব গ্রহণ করে। অসাধারণ সাংগঠনিক প্রতিভা ছিল এই আব্দুল মমিনের। আব্দুল মমিন তার সাংগঠনিক এবং রাজনৈতিক প্রতিভাকে কাজে লাগিয়ে তিনি কি করেছিলেন, তার নিজস্ব উপদেষ্টা পরিষদ এবং আব্দুল্লাহ মুহাম্মদের উপদেষ্টা পরিষদকে একত্রিত করে তিনি কি করেছিলেন, আফ্রিকার
আফ্রিকার মুহাইদুন শাসনকে আরো সুপ্রতিষ্ঠিত করার জন্য জোর তৎপরতা শুরু করেছিলেন। এবং জোর তৎপরতা শুরু করে শুধু ক্ষান্ত হননি, তিনি কি করেছিলেন যে সামরিক দিক দিয়েও কি করেছিলেন, শক্তিশালী হওয়ার চেষ্টা অব্যাহত রেখেছিলেন। এবং এভাবেই মুরাবিদুনদের প্রতি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং আব্দুল্লাহ বিন মুহাম্মদ বা আব্দুল্লাহ মুহাম্মদের জীবদ্দশায় তিনি কি করেছিলেন, মুরাবিতুনদের রাজধানী রাবাতে একটা অভিযান পরিচালনা করেছিলেন, কিন্তু সে রাবাতে অভিযান পরিচালনা করে খুব একটা সফলতা লাভ করতে পারেনি। তার কিছুদিন পরেই সম্ভবত 1130 সালের দিকে আব্দুল্লাহ মুহাম্মদ ইন্তেকাল করেন বা মারা যান। তাহলে আব্দুল্লাহ মুহাম্মদ মারা যাওয়ার পরেই আন্দোলনের দায়িত্বভার গ্রহণ করেছিলেন আব্দুল মমিন, এবং তিনি আরো সংগঠিত করেছিলেন বারবারদেরকে, এবং বারবারদেরকে সংগঠিত করে মূল কাজটা করা শুরু করেছিলেন। তো এভাবেই হচ্ছে তার আব্দুল মমিন। তাহলে আব্দুল মমিনের ক্ষমতা দখলের প্রেক্ষাপটটা কি ছিল, যে তিনি মতাদর্শগতভাবে ছিলেন ধর্ম এবং রাজনৈতিক মতাদর্শে একবারে আব্দুল্লাহ মুহাম্মদের মতাদর্শ তিনি গ্রহণ করেছিলেন, এবং তার ধর্মগুরু যে ছিলেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ মুহাম্মদ। ধর্মগুরু কর্তৃক তিনি উপাধি গ্রহণ করেছিলেন। এরপরে হচ্ছে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, লক্ষ্য উদ্দেশ্য এই আন্দোলনের অন্যতম ছিল যে সকল প্রকার অনিসলামিক কার্যক্রম, অনিসলামিক কর্মকাণ্ড যে আফ্রিকান সমাজে বিদ্যমান ছিল সেগুলো দূর করে এক আল্লাহর শাসন বা একত্ববাদের অনুসারী হয়ে ইসলামের মূল শিক্ষাকে কি করা, প্রতিষ্ঠিত করা, ইসলামের মূল শিক্ষা যেন মানুষ পায় সেই চেষ্টা চালিয়ে যাওয়া। এভাবেই তিনি মতাদর্শ এবং মতাদর্শ প্রচার কৌশল হিসেবে তিনি গ্রহণ করেছিলেন এমন একটা কৌশল, সেই কৌশলটা হচ্ছে যে অর্থাৎ তৎকালীন সময়ে যে মুরাবিতুনরা ছিল, এই মুরাবিতুনদের যে ভুল ত্রুটিগুলো ছিল, এই ভুল ত্রুটিগুলো তিনি কি করতেন, জনসমক্ষে তুলে ধরতেন এবং ব্যাপক জনগণের মাঝে ব্যাপক সাড়াও তিনি কি করছেন, পেয়েছিলেন। এরপরে প্রধান সহযোগী আব্দুল মমিনের ক্ষমতা লাভ এবং মুহাইদুনদের বিকাশ, আমরা এটা কথা বলেছি। এরপরে হচ্ছে স্পেন বিজয়ের ঘটনা বলি। স্পেন বিজয়ের জন্য আব্দুল মমিন কি করেছিলেন, সশস্ত্রে অভিযান পরিচালনা করেছিলেন। এখন আমরা একটা মানচিত্র দেখতে পাচ্ছি যে স্পেনের তৎকালীন অবস্থা, অর্থাৎ একটার পর একটা মুসলিমদের বিপদ কিন্তু চলে আসছিল। আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু স্পটলাইটের মাধ্যমে দেখব যে স্পেনের তৎকালীন অবস্থা। এই যে এই অঞ্চলটুকু ছিল মুসলমানদের অধীনে, এই অঞ্চলটুকু মুসলমানদের অধীনে, এইটুকু ছিল ক্যাস্টাইল রাজাদের অধীনে, এইটুকু ছিল আরাগনের রাজাদের অধীনে, এটা ছিল যে ক্যাটালানিয়ান কাউন্টি যেটা বার্সেলোনার কথা বলা হচ্ছে, এটা ছিল নাভেরা, এটুকু ছিল লিওনেদের অধীনে, হ্যাঁ, এদিকটি ছিল লিওনের অধীনে, এটি ছিল গ্যালিসিয়াদের অধীনে, এটি ছিল পর্তুগাল। অর্থাৎ একটার পর একটা শহর কি করছিল, মুসলমানদের পদানত হচ্ছিল সেই মুহাইদুনরা বা মুরাবিতুনদের ক্ষমতা যখন শেষ পর্যায়ের দিকে। ঠিক এরকম একটা প্রেক্ষাপটেই হচ্ছে মুহাইদুনদের আবির্ভাব হয়, এবং মুহাইদুনরা অত্যন্ত যোগ্যতার সাথে মুরাবিতুনদেরকে পরাজিত করে খ্রিস্টানদের আগ্রাসন রুখে দাঁড়িয়েছিলেন, এবং শিক্ষা, সংস্কৃতি এবং স্থাপত্য শিল্পের ব্যাপক বিকাশ তারা করতে পেরেছিলেন। তো তাহলে আব্দুল মমিন একক ক্ষমতার অধিকারী হয়ে, অর্থাৎ আব্দুল্লাহ মুহাম্মদের যে উপদেষ্টা পরিষদ ছিল এবং তার নিজস্ব উপদেষ্টা পরিষদকে একত্রিত করে তিনি কি করেছিলেন, যেন আন্দোলনকে আরো সুচারুরূপে প্রতিষ্ঠিত করা যায় সেই ব্যবস্থা তিনি গ্রহণ করেছিলেন। এবং মুহাইদুনরা কি করেছিলেন, সংগঠিত হয়ে সেনাবাহিনী পুনর্গঠন করে তিলিম মাছান নামক স্থানে মুরাবিতুনদেরকে আক্রমণ করে পরাজিত করেন, এবং তারা রাজধানী মরক্কো অবরোধ করে প্রায় 11 মাস অবরোধ করে রাখার পরেই তিনি কি করেছিলেন, রাজধানী দখল করে ফেলেছিলেন। এবং রাজধানী দখল করার পরে তারা স্পেনের দিকে মনোযোগ দেন, যে স্পেনই হচ্ছে এই একটার পর একটা শহর পদানত হচ্ছে। এবং স্পেনের অবস্থাও আমরা বলছি যে স্পেনের অবস্থাও কিন্তু তৎকালীন সময়ে একবারই শোচনীয় অবস্থা ছিল, একটার পর একটা শহর হচ্ছে কি পদানত হচ্ছিল। তাহলে এবং মুহাইদুনরাও কি করেছিল, যে স্পেনে তাদের মতবাদ
প্রচার করার জন্য বা তাদের আন্দোলনের সপক্ষে জনমত সংগ্রহ করার জন্য তারা প্রচার লোকজনও পাঠিয়েছিল। এবং মুরাবিতুনদের অবস্থা কিন্তু তৎকালীন সময়ে স্পেনে কি শোচনীয় অবস্থায় ছিল। তো তাহলে এই শোচনীয় অবস্থায় থাকার কারণেই স্পেনের মানুষ, মুসলিমরা হয়তো মনে করেছিল যে মুয়াহিদুনরা বাহিরের শাসক হলেও তারা যে তারা এসে আমাদেরকে খ্রিস্টান শাসন থেকে হয়তোবা বা খ্রিস্টানদের আগ্রাসন হতে হয়তোবা রক্ষা করতে পারবে। কিন্তু দেখা গেল যে মুরাবিতুনরা সেই কাজটি করতে পারলো না। উপরন্তু দেখা গেল যে খ্রিস্টানরা একটার পর একটা শহর দখল করতে আছে। তা ঠিক এরকম একটা প্রেক্ষাপটে এবং মুরাবিতুনরাও আবার তারা কিছু ভালো কাজও করেছিল, কিন্তু কিছু বিতর্কিত কর্মকাণ্ড তারা করেছিল, যেমন দার্শনিকদের প্রভাব হ্রাস করে ফেলেছিল এবং খ্রিস্টান এবং অমুসলিম প্রজা সাধারণ যারা ছিল, ইহুদি যারা ছিল বা অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল, উপজাতীয় যারা ছিল, তারাও হচ্ছে মুরাবিতুনদের প্রতি একটা অসন্তুষ্ট ভাব দখল হয়ে গিয়েছিল এবং তারা যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন পরিচালনা করেছিল সেই আন্দোলন থেকে অনেকটা সরে গিয়েছিল। এবং মুরাবিতুনরাও মূলত ইতিহাসের একটা অংশ এবং ইতিহাসের উত্থান পতনেরই একটা অংশ। একটা পর্যায়ে মুয়াহিদুনদের কাছে তাদেরকে ক্ষমতা হারাতে হয়, সেই উত্তর আফ্রিকা এবং স্পেনে। এবং মুয়াহিদুনরা ক্ষমতা দখলের পূর্বে মুরাবিতুনদের অবস্থা কিরকম ছিল আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। যে মুরাবিতুনদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। তাদেরকে হয়তো মনে করা হয়েছিল যে তারা কি করতে পারবে, একটু হলেও খ্রিস্টানদের আগ্রাসন রুখে দিতে পারবে, কিন্তু মুয়াহিদুন এবং মুরাবিতুনদের অভ্যন্তরীণ গোলযোগের কারণে উত্তর আফ্রিকায় নিজেদের মাঝে সমস্যা থাকার কারণে তারা স্পেনে ঠিক ততটা মনোযোগ দিতে পারেনি এবং সামরিক শক্তি বৃদ্ধি করতে পারেনি। এই কারণে দেখা গিয়েছে যে একটার পর একটা শহর হচ্ছে তাদের পদানত হচ্ছিল। এবং আরেকটা হচ্ছে যে স্পেনে কৃষির পশ্চাৎপদতা, অর্থাৎ মুরাবিতুনরা যখন ক্ষমতা গ্রহণ করে তখন কিন্তু তারা প্রথম দিকে কিছুটা ভালো কাজ করেছিল, কিন্তু স্পেনের যে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা এবং অর্থনীতিকে চালিত করার জন্য কৃষির যে অগ্রগতি দরকার এবং কৃষি উন্নয়ন করা দরকার, সেই কাজটি কিন্তু তারা পারেনি। অমুসলিমদের অসন্তুষ্টি, এটা আমরা বলেছি। দার্শনিকদের গ্রহণযোগ্যতা একবারে শূন্যের কোটায় গিয়ে থামে, অর্থাৎ মুরাবিতুনরা অত্যন্ত গোড়া টাইপের ছিল। এবং কর্ডোভার প্রধান কাজী ইবনে হামদানের নির্দেশে কি করা হয়েছিল, দার্শনিক ইমাম গাজ্জালির মতো দার্শনিকদের সকল গ্রন্থগুলো কি করা হয়েছিল, ধ্বংস করা হয়েছিল। এবং স্থাপত্য শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা, আমরা জানি স্পেনে যারা এর আগে উমাইয়া শাসকরা ছিল তারা কিন্তু স্থাপত্য শিল্পের বিকাশে, যেমন কর্ডোভা যেমন হচ্ছে চহরা প্রাসাদ বা আরো স্থাপত্য শিল্প নির্মাণে তারা কিন্তু বেশ এগিয়ে ছিল। কিন্তু মুরাবিতুন শাসকরা স্থাপত্য নির্মাণে তেমন কোনো পৃষ্ঠপোষকতাও দান করেনি, নিজেদের কোনো ইচ্ছাও ছিল না। এই কারণেই তাদের স্পেনের গ্রহণযোগ্যতা হারাতে হয়। এবং উত্তর স্পেনের খ্রিস্টানদের সুযোগ গ্রহণ, অর্থাৎ যখন মুরাবিতুন এবং মুয়াহিদুনরা আন্দোলনে নিজেদের মাঝে মতবিরোধে জড়িত, ঠিক স্পেনে এই দুর্বলতার সুযোগ নিয়ে খ্রিস্টানরা কি করেছিল, এই মুসলিম স্পেনে হামলা করে বসেছিল এবং অনেকটা অঞ্চল দখল করে বসেছিল। তাহলে ঠিক এরকম একটা প্রেক্ষাপটে স্পেনের অবস্থা হচ্ছে এই অবস্থায় ছিল। এবং মুসলিমরা যে পরিমাণ আশা নিয়ে মুরাবিতুনদেরকে ডেকেছিল, তারা সেই আশাটা পূর্ণ করতে পারেনি। এবং উত্তর আফ্রিকায় সম্পূর্ণ শান্তি প্রতিষ্ঠা করতে না পারলেও আব্দুল মোমিন কিন্তু স্পেনের দিকে নজর দিয়েছিলেন এবং স্পেনের ক্রমবর্ধমান সেই খ্রিস্টান আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য তিনি কি করেছিলেন, দুটো পরপর অভিযান পরিচালনা করেছিলেন। এবং এই অভিযান পরিচালনা করে স্পেন বিজয়ের জন্য মুয়াহিদুন প্রতিনিধি কর্তৃক গৃহীত ব্যবস্থা, অর্থাৎ স্পেন বিজয়ের জন্য উত্তর আফ্রিকা থেকে দুটি অভিযান পরিচালনা করা হয়েছিল। একটা অভিযান ছিল সেনা কমান্ডার আবু আমির মুসার নেতৃত্বে, এর সেনা সংখ্যা ছিল 30,000। এবং আবু আমির মুসা কি করেছিলেন, অভিযান পরিচালনা করে বাদাজনের সৈন্যজন তার দলে যোগদান করে এবং সেভিল, মালাগা, কর্ডোবা মুয়াহিদুনদের দখলে আসে। এবং মুরাবিতুনগণ এই সকল স্থানে বাধা দিতে চেষ্টা করলে তাদের চেষ্টাটা সফল হয়নি। এবং
ক্রমে ক্রমে মুয়াইদিনরা কি করেছিল, মুরাবিতুনদেরকে পরাজিত করেছিল এবং মুরাবিতুনদের যে সর্বশেষ শাসক ইবনে জামিকে বেলারিক দ্বীপপুঞ্জে কি করেছিল, নির্বাসন দিয়েছিল এবং মুরাবিতুনদের যারা ছিল তাদেরকে সবাইকে গ্রানাডায় কি করা হয়েছিল, যে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল বা গৃহ অন্তরীণ করে রাখা হয়েছিল। ঠিক এরকম একটা এরপরে তিনি কি করেছিলেন, দুটো অভিযান পরিচালনা করেছিলেন। দ্বিতীয় অভিযানটা ছিল সেনা কমান্ডার তার নিজ পুত্র আবু সাইদের নেতৃত্বে। সেনাবাহিনীর সংখ্যা ছিল 20,000 এবং এই 20,000 সৈন্য নিয়েই তিনি কি করেছিলেন, স্পেনে একটা অভিযান পরিচালনা করেছিলেন এবং এই আবু সাইদ কি করেছিল, গ্রানাডা বা আরো যে অঞ্চলগুলো দখল হয়নি সেই অঞ্চলগুলো কি করেছিলেন, দখল করতে পেরেছিলেন। এরপরেই হচ্ছে আব্দুল মুমিন আলজেরিয়া, তিউনিস, ত্রিপলি, মাহদিয়া, এক কথায় উত্তর আফ্রিকার আটলান্টিক পশ্চিম উপকূল হতে মিশর পর্যন্ত আফ্রিকার ইতিহাসে সব থেকে বড় সাম্রাজ্য তিনি কি করেছিলেন, বিস্তার করতে সক্ষম হয়েছিলেন এবং জীবনের শেষ পর্যায়ে এসে তিনি মনে করেছিলেন যে 50 লাখের বিশাল বাহিনী নিয়ে সমগ্র স্পেন, অর্থাৎ 50 লাখ না 5 লক্ষ সেনাবাহিনী নিয়ে তার একটা ইচ্ছা ছিল যে সমগ্র স্পেন দখল করার, কিন্তু তার পরিকল্পনা তিনি বাস্তবায়ন করতে পারেননি। 1163 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এরপরে আমরা দেখব যে মুরাবিতুনদের পরবর্তী শাসক কারা ছিল। আবু ইয়াকুব ইউসুফ, অর্থাৎ মমিনের পুত্র। তো তিনি ছিলেন মমিনের পুত্র এবং আব্দুল মমিনের মৃত্যুবরণ করার পরে আবু ইয়াকুব ইউসুফ হচ্ছে ক্ষমতা গ্রহণ করেছিলেন উত্তর আফ্রিকার মুয়াইদিনদের এবং তার কিছুদিন পরে তিনি স্পেনে উপস্থিত হয়েছিলেন বেশ কিছু সৈন্য নিয়ে এবং যে অরাজকতাগুলো ছিল সেই অরাজকতাগুলো তিনি মোকাবেলা করেছিলেন এবং তিনি অত্যন্ত দক্ষ এবং পিতার সুযোগ্য পুত্র ছিলেন এবং যে আভ্যন্তরীণ যে কন্দলগুলো ছিল তিনি অত্যন্ত দক্ষতার সাথে তার রাজনৈতিক এবং সামরিক প্রতিভা দিয়ে, তার সাংগঠনিক প্রতিভা দিয়ে তিনি কি করেছিলেন, মোকাবেলা করেছিলেন। এরপরে তিনি স্পেনে 20,000 সৈন্য নিয়ে সেভিলে উপস্থিত হন এবং ভ্যালেন্সিয়ার শাসক সাদ মিনকা যুদ্ধে তাকে পরাজিত করে এবং নিহত করেন এবং এরপরে হচ্ছে ভ্যালেন্সিয়া, মুরসিয়া, লোরসা প্রভৃতি অঞ্চল তিনি দখল করেন এবং ইউসুফের সঙ্গে এরপরে ইউসুফ হচ্ছে 1 বছর এখানে অবস্থান করেন এবং একজন প্রাদেশিক রাজার কন্যাকে তিনি কি করেছিলেন, বিবাহ করেছিলেন এবং তার সময় হচ্ছে স্পেনে যে জিরালডা টাওয়ারের কথা বলা হলো, সেই জিরালডা টাওয়ারের নির্মাণ কাজ কিন্তু আবু ইয়াকুব ইউসুফ শুরু করেছিলেন। তো এই আবু ইউসুফ অত্যন্ত যোগ্যতা এবং অত্যন্ত দক্ষতার সাথে শাসন কার্য পরিচালনা করেছিলেন এবং জিরালডা টাওয়ারের সাথে একটা মসজিদও তিনি নির্মাণ করেছিলেন এবং জিরালডা টাওয়ার হচ্ছে তিনি শেষ করে যেতে পারেননি। এরপরই হচ্ছে যে উত্তর আফ্রিকার গোলযোগ কিছুটা দেখা দিলে তাকে কি করতে হয়, উত্তর আফ্রিকায় চলে যেতে হয় এবং শেষে 8 বছর তিনি কি করতে পারেননি, স্পেনে আর নজর দিতে পারেননি। এরপরে হচ্ছে দেখা গিয়েছে যে তার অনুপস্থিতির সুযোগ নিয়ে প্রাদেশিক গভর্নররা আন্দোলন করা শুরু করেছে বা স্বাধীনতা ঘোষণা করলে তিনি তার পিতার ন্যায় 70,000 পদাতিক এবং 30,000 অশ্বারোহী সৈন্য নিয়ে কি করেছিলেন, সিউটাতে উপস্থিত হয়েছিলেন এবং সেভিলে উপস্থিত হয়ে অরাধ্য কার্য তিনি শুরু করেছিলেন এবং যে সকল বিদ্রোহী তাদেরকে সমুচিত জবাব, সমুচিত শাস্তি তিনি দিতে পেরেছিলেন। এরপরে তার মৃত্যুর পরে যিনি ক্ষমতায় আসেন তার নাম হচ্ছে আবু ইউসুফ মনসুর বিল্লাহ। তিনি তার পিতার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করেছেন, অর্থাৎ স্থাপত্য শিল্পে যে জিরালডা টাওয়ারের কথা বলা হচ্ছে, এই জিরালডা টাওয়ার তিনি নির্মাণ শেষ করেছিলেন 1195 সাল এবং এর ভিত তিনি 87 ফুট পর্যন্ত তিনি ইহা
পাথর দিয়ে নির্মাণ করেছিলেন এবং তারপরেই হচ্ছে ইটের তার উপরে হচ্ছে ইটের গাঁথুনি দিয়ে তৎকালীন বিশ্বে অদ্বিতীয় যে স্থাপনা জিরারদা টাওয়ারটা তিনি কি করেছিলেন, নির্মাণ করেছিলেন। এবং তার সময়ে তিনি জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতাও করতেন এবং তার সময়ে বিখ্যাত চিকিৎসক জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক ইবনে জুহুর, ইবনে বাজ্জা এবং প্রখ্যাত দার্শনিক ইবনে রুস, যাকে পশ্চিমারা এভেরুস বলে জানে, তার সময়ে হচ্ছে কি বিকশিত হয়েছিল। এবং শাসন এবং সমর ক্ষেত্রে তিনি সমান ব্যক্তিত্বের পরিচয় দিয়েছিলেন। তার সাংগঠনিক প্রতিভাকে কাজে লাগিয়ে তার পিতার যোগ্য উত্তরসূরি হিসেবে তিনি এই দায়িত্ব পালন করতে পেরেছিলেন। এবং তার সময় আরেকটা বিপদ হয়েছিল, সেটা হচ্ছে তার সময় যে বিপদটা হয়েছিল সেটা হলো যে মুসলিম শক্তিকে উৎখাত করার জন্য কিছু ইংরেজ অর্থাৎ ক্রুসেডে যোগদান করার জন্য কিছু ধর্মান্ধ যোদ্ধা বা ইউরোপের কিছু ধর্মান্ধ যোদ্ধা তারা কি করেছিল, মুসলিম শাসনকে নিশ্চিহ্ন করার জন্য জেরুজালেম যাওয়ার পথে স্পেনের মুসলিম কয়েকটা শহরে তারা আক্রমণ করে বসে এবং আবু ইউসুফ ইয়াকুব অত্যন্ত যোগ্যতার সাথে, অত্যন্ত দক্ষতার সাথে একটা তাদের এই আন্দোলনকে মোকাবেলা করে এবং বীরবেগে মুসলিম বাহিনী পরিচালনা করে ক্যাতালোনিয়া এবং আলফান্সো তলেদোতে লিওন এবং সাভারি রাজাগণকে কি করেছিল, বর্ষাত শিকারে বাধ্য করেছিল এবং টলেডো হচ্ছে দখল করে ফেলেছিলেন। এরপরে হচ্ছে তিনি খ্রিস্টানদেরকে শায়েস্তা করার পরেই এবং অভ্যন্তরীণ সকল অরাজকতা শেষ করার পরেই তিনি 1199 সালে হচ্ছে তিনি ইন্তেকাল করেছিলেন। এবং মুয়াইদুন বংশে বরং সমগ্র মুসলিম বিশ্বের ইতিহাসে তিনি একটা অন্যতম অবদান রেখে গিয়েছেন। এরপরে যিনি ক্ষমতায় আসেন সে হচ্ছে মোহাম্মদ নাসির বিন ইউসুফ। আল নাসির বিন ইউসুফ পিতার ন্যায় অত্যন্ত যোগ্যতার এবং অত্যন্ত দক্ষতার পরিচয় দিতে পেরেছিলেন এবং তার সময়ে উত্তর আফ্রিকায় মুরাবিতুন বংশের একজন ব্যক্তি নিজেকে মুরাবিতুন বংশের অন্যতম উত্তরাধিকারী হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং মূলত এই আল নাসির বিন ইয়াকুবের সময়ে স্পেনে পতনের ঘণ্টাধ্বনি বেজে যায় এবং তাকে উত্তর আফ্রিকা গমন করতে হয়েছিল স্পেন থেকে এবং উত্তর আফ্রিকায় তিনি কি করেছিলেন, সেই ব্যক্তির আন্দোলনকে মোকাবেলা করেছিলেন এবং এই সময়ে হচ্ছে নবম আলফান্সো স্পেনে একের পর এক মুসলিম শহরগুলো দখল করতে আসেন এবং তার আফ্রিকা অবস্থানের সুযোগ নিয়ে উত্তর আফ্রিকার উত্তর স্পেনের খ্রিস্টানরা একের পর এক মুসলিম শহর পদানত করছিল এবং এই পদানত করার একটা পর্যায়ে তিনি কি করেছিলেন, তার প্রাদেশিক গভর্নরদেরকে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা করে তোলার জন্য নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তার একজন প্রাদেশিক গভর্নর কি করেছিলেন, খ্রিস্টানদের হাতে পরাজিত হয়েছিলেন এবং পরাজিত হওয়ার কারণেই পরবর্তী সময়ে আল নাসির বিন ইউসুফ হচ্ছে সৈন্য নিয়ে উপস্থিত হলেই তিনি পরাজিত হওয়ার কারণেই তিনি তার একজন প্রাদেশিক গভর্নরকে কি করেছিলেন, হত্যা করেছিলেন। আর এই প্রাদেশিক গভর্নরকে হত্যা করার ফলেই ওই প্রাদেশিক গভর্নরের বেশ সমর্থক ছিল আর এই সমর্থক থাকার কারণেই আল নাসিরকে স্পেনের জনগণ সেভাবে আর সহায়তা করেনি এবং ইউরোপে খ্রিস্টানগণ তাদের পর্তুগাল প্রভৃতি স্থানে ব্যাপকভাবে ক্রুসেডারটাকে ব্যাপকভাবে একটা রণদমমা বেজে ওঠে এবং অলি আকাব নামক প্রান্তরে হচ্ছে মুসলিম এবং খ্রিস্টান বাহিনী মোকাবেলা অগ্রসর হয় এবং উভয়ের মধ্যে একটা যুদ্ধ হয়। আর এই যুদ্ধেই হচ্ছে মোহাম্মদ নাসির এবং ইউসুফ শোচনীয়ভাবে খ্রিস্টানদের হাতে পরাজিত হয় এবং এই যুদ্ধে খ্রিস্টানগণ জয় হয় এবং অসংখ্য মুসলমান এই যুদ্ধে প্রাণ হারায়। মোহাম্মদ কোনো ক্রমে 4000 সৈন্য নিয়ে কি করেছিলেন, সেভিলে আশ্রয় গ্রহণ করেন এবং ভগ্ন হৃদয়ে পরাজয়ের গ্লানি নিয়ে তিনি মরক্কোতে
চলে যান এবং 1214 সালে তিনি মৃত্যুবরণ করেন। এবং এরপরেই মূলত স্পেনে মুসলমানদের হাত থেকে ক্ষমতা অন্যদের হাতে চলে যেতে বা খ্রিস্টানদের হাতে চলে যেতে থাকে। এভাবেই হচ্ছে 1232 সালের পরেই হচ্ছে, এখানে আমার একটা চার্ট দেওয়া আছে যে মোরাবিদুন শাসকদের সম্পর্কে পরবর্তী শাসক কারা ছিল। তো এভাবেই মোরাবিদুনদের পতনের পরে 1232 সাল পর্যন্ত কোন রকমে বেশ কয়েকজন মুয়াইদুন শাসক টিকে ছিল। এরপরে মুসলিম শাসন সংকুচিত হয়েছে, খ্রিস্টানরা গোটা স্পেন দখল করে ফেলে। আর গোটা স্পেন দখল করে নেওয়ার পরেই হচ্ছে সর্বশেষ গ্রানাডার নাসিরি বংশ 1232 থেকে 1492 পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেছিলেন। তারপরে এই মুসলমানদেরকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়। আমি এই লেকচারটি তৈরিতে স্পেনের মুসলমানদের ইতিহাস প্রফেসর এইচ.এম. শামসুর রহমানের এবং স্পেনের মুসলমানদের ইতিহাস প্রফেসর ডক্টর আফম রুহুল আমিন স্যারের বই থেকে আমি দিয়েছি। স্পেনের মুসলমানদের ইতিহাস এবং অবদান কাজী মোহাম্মদ হানিফ, লস্ট ইসলামিক হিস্ট্রি, ফিরাস আল খতিবের গ্রন্থগুলোর সহায়তায় আমি এই লেকচারটি তৈরি করেছি। তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।